সময়টা ২০০১ সালের শেষ ভাগ, শীত নামার ঠিক আগে। আমার নাম ফাহিম, তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, সামনে সেমেস্টার ফাইনাল। তাই বাবা মায়ের সঙ্গে সিলেট ভ্রমণে যেতে পারলাম না। যেতে না পারার কষ্ট ছিল, কারণ ছোটবেলা থেকে ঘুরতে যাওয়ার নেশা আমার ভেতরে দারুণভাবে কাজ করে। কিন্তু পরীক্ষার কথা ভেবে নিজেকে আটকে রাখলাম। আমরা খুলনায় থাকি। এই ফ্ল্যাটটি বাবা কিনেছিলেন কয়েক বছর আগে। বাড়িটা আসলে একসময় আমাদের বাড়িওয়ালা নিজে থাকার জন্য বানিয়েছিলেন। মাঝখানে উঠোন ঘেরা, চারপাশে ৩ তালা বিল্ডিং। পরে অর্থকষ্টে কিছু অংশ বিক্রি করে দেন। এখন তিনি থাকেন নিচতলায়, আর আমরা ২ ও ৩ তলার ফ্ল্যাটে। বাড়িওয়ালার পরিবার আমাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ। বিশেষ করে তার স্ত্রী আমাকে নিজের সন্তানের মতো আদর করেন। তারা নিঃসন্তান, তাই হয়তো আমাকে একটু বেশি আপন করে দেখেন। বাবা মা চলে যাওয়ার সময় বলে গেলেন, এই কদিন যেন আমি বাড়িওয়ালার বাসায় খাওয়া দাওয়া করি। সন্ধ্যায় খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখি শিমু আপা দাঁড়িয়ে আছেন। ওনার বয়স ৩০-এর কাছাকাছি। চেহারায় মিষ্টি হাসি, চোখে আত্মবিশ্বাসের ঝিলিক। পেশায় একজন চার্টার অ্যাকাউন্ট্যান্ট, একটি বহুজাতিক কোম্পানিতে রিজনাল অ্যাকাউন্ট ম্যানেজার। দেখতে দারুণ পরিপাটি, সাজগোজে এক ধরনের আভিজাত্য ঝরে পড়ে। হাতে ঢাকা দেওয়া একটা প্লেট দিয়ে বললেন, ভাবি তোকে ভাত পাঠিয়েছে, খেয়ে নিস। ঢাকনা খুলতেই গরম ভাত, ডাল, সবজি আর ঝাল মুরগির ফ্রাই। মনে হলো যেন ঘরেরই খাবার। আমি ধন্যবাদ জানাতে যাচ্ছিলাম, ঠিক তখনই খেয়াল করলাম শিমু আপা যেন আমার ঘরের ভেতরে উঁকি দেওয়ার চেষ্টা করছেন। আমি হেসে বললাম, আপা ভেতরে আসবেন? তিনি মৃদু হেসে বললেন, না রে, এখন আসছি না, তবে দেখছি তুই একাই থাকবি অনেকদিন, বেশ মজা করবি নিশ্চি, তাই না? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, একা থেকে আবার কি মজা হবে? তিনি চোখ টিপে উত্তর দিলেন, এই বয়সে একা থাকা মানেই তো স্বাধীনতা। বন্ধুবান্ধব আসবে, আড্ডা দিবি, সিনেমা দেখবি। আমরা যখন এই বয়সে একা থাকার সুযোগ পেতাম, তখন কত রকম দুষ্টুমি করতাম তুই কল্পনাও করতে পারবি না। কথাটা বলে তিনি হাসলেন। আমি চুপ করে শুধু তাকিয়ে রইলাম। মনে হলো তার হাসির আড়ালে যেন অন্যরকম একটা শূন্যতা লুকিয়ে আছে। শিমু আপা হালকা কণ্ঠে বললেন, যা খেয়ে দে, কাল দেখা হবে। বলেই সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন। আমি খাবার খেতে খেতে তার কথাগুলো ভাবছিলাম। আমরা কত দুষ্টুমি করতাম তুই কল্পনাও করতে পারবি না। রাত তখন প্রায় 10:30। খাওয়া শেষ করে বই নিয়ে পড়তে বসেছিলাম। বাইরে হালকা শীতল হাওয়া বইছিল, পুরো বাড়িটাই নিঝুম। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল, শিমু আপা। ফোন ধরতেই ওপাশে হাসিমাখা কণ্ঠস্বর, কি করছিস? আমি একটু অবাক হয়ে বললাম, পড়ছি আপু, কাল পরীক্ষা আছে তো। তিনি চুপ করে কিছুক্ষণ থেকে মৃদু গলায় বললেন, আমার ঘুম আসছে না। মনে হলো তোর সঙ্গে একটু কথা বলি। তার কণ্ঠে এক ধরনের অদ্ভুত টান ছিল। আমি হেসে জিজ্ঞেস করলাম, এত রাতে? ভাবি কিছু বলবে না তো? শিমু আপা হেসে উঠলেন, আরে আমি তো আমার বোনের বাসায় আছি, ভাবি টেরই পাবে না। কথা এগোতে লাগল। প্রথমে পড়াশোনা, বিশ্ববিদ্যালয়ের গল্প, তারপর ধীরে ধীরে ব্যক্তিগত প্রসঙ্গ। হঠাৎ তিনি থেমে গিয়ে বললেন, শোন, তুই কি এখন ছাদে আসতে পারবি? আমি একটু হতভম্ব হয়ে গেলাম। ছাদে? এই সময়ে? হ্যাঁ, ভয় পাচ্ছিস কেন? আমি আসছি, কিছুক্ষণ গল্প করব। মনে হল এ এক অদ্ভুত আহ্বান। ভেতরে ভেতরে দ্বিধা থাকলেও কৌতূহল আর অজানা টান আমাকে রাজি করাল। আমি চুপচাপ দরজা লক করে সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম। শীতের রাত, আকাশ জুড়ে তারার মেলা। ঠান্ডা হাওয়ায় গা শিরশির করছিল। কিছুক্ষণ পরেই শিমু আপা এলেন। হালকা কটন শাল জড়িয়ে রেখেছেন, চুল খোলা, মুখে একরকম প্রশান্তি। তিনি আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, কি সুন্দর না আকাশটা, কত দিন এমন করে আকাশ দেখি নাই। আমরা পাশাপাশি দাঁড়িয়ে নীরবে আকাশের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণের মধ্যেই তিনি আলতো করে বললেন, তুই জানিস
আমি ছোটবেলা থেকে ছাদে বসে গল্প করতে খুব ভালোবাসতাম, কিন্তু এখন আর কাকে নিয়ে আসব বল? আমি মৃদু হেসে জিজ্ঞেস করলাম, তাহলে আজ আমাকে নিয়ে এলেন? শিমু আপা চোখের কোণে হালকা দুষ্টুমি মিশিয়ে তাকালেন। হ্যাঁ, তুই তো এখন বড় হয়ে গেছিস, সব বোঝার বয়স হয়েছে। কথাগুলো শুনে বুকের ভেতর কেমন অদ্ভুত আলোড়ন উঠল। মনে হল এই রাতটা হয়তো একেবারেই আলাদা হতে চলেছে। ছাদের বাতাসে এক ধরনের রহস্য মিশেছিল সেদিন। চারপাশ নিস্তব্ধ, দূরে শুধু মাঝে মাঝে কুকুরের ডাক ভেসে আসছিল। আমরা দুজন পাশাপাশি দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। শিমু আপা হঠাৎ দীর্ঘশ্বাস ফেললেন। ফাহিম, জানিস, এই শহরে আমি যত বড়ই হই না কেন, ভেতরে ভেতরে কেমন যেন একা লাগে। আমি একটু অবাক হয়ে তাকালাম। একা? আপনার তো পরিবার আছে, এত ব্যস্ত চাকরি আছে, বন্ধুবান্ধবও তো আছে। তিনি হালকা হেসে মাথা নেড়ে বললেন, সব থাকলেই যে মানুষ ভেতর থেকে পূর্ণ থাকে তা কিন্তু নয়। মাঝে মাঝে এমন কাউকে দরকার হয় যার সঙ্গে খোলাখুলি কথা বলা যায়, কোনো ভান ছাড়াই। আমি তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম কথার আড়ালে লুকানো এক ধরনের গভীর শূন্যতা আছে। হঠাৎ তিনি প্রসঙ্গ ঘুরিয়ে দিলেন। তোর তো এখন বিশ্ববিদ্যালয় লাইফ, নিশ্চয়ই অনেক বন্ধু আছে, আড্ডা হয়, মজা হয়। আমি হেসে বললাম, আছে তো, তবে পড়াশোনা আর পরীক্ষার চাপেই বেশি সময় কেটে যায়। তিনি মৃদু হাসলেন, তারপর একটু থেমে আমার দিকে তাকিয়ে বললেন, জানিস, আমি তোকে দেখে মাঝে মাঝে আমার ছোটবেলার কথা মনে করি। তখন আমারও অনেক স্বপ্ন ছিল, কিন্তু সবকিছু ঠিকমতো হয় না জীবনে। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু মনে হচ্ছিল শিমুর আপা তার ভেতরের কথাগুলো খুব সযত্নে লুকিয়ে রাখেন, কিন্তু আজ রাতের নীরবতা তাকে কথা বলাতে বাধ্য করছে। তিনি হঠাৎ কণ্ঠ নিচু করে বললেন, ফাহিম, তুই তো এখন একা আছিস, আমি মাঝে মাঝে তোকে ডেকে গল্প করলে কেমন হয়? আমি চমকে উঠে তাকালাম তার দিকে। তিনি মিষ্টি হেসে জবাব দিলেন, না রে, এসব ভাবিস না, আমরা তো দুজন শুধু ভালোভাবে সময় কাটাবো। তার কণ্ঠে এক ধরনের শান্তি ছিল, আবার কোথাও যেন অজানা ইঙ্গিত লুকিয়েছিল। আমরা সেদিন রাতভর আকাশের নিচে দাঁড়িয়ে গল্প করলাম। পড়াশোনা, ছোটবেলার স্মৃতি, জীবন নিয়ে তার অভিজ্ঞতা, সবই যেন এক একটা নতুন শিক্ষা হয়ে আসছিল আমার কাছে। ভোররাতের দিকে বিদায় নেওয়ার সময় তিনি হেসে বললেন, শোন, আজকের কথা কাউকে বলবি না, এটা আমাদের ছোট্ট গোপন থাক। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম, কিন্তু ভেতরে ভেতরে টের পাচ্ছিলাম এই গোপন রাতই হয়তো আমার জীবনের গতিপথ বদলে দিতে চলেছে। সেদিনের ছাদে কাটানো রাতটা যেন আমার ভেতরে নতুন এক জগৎ খুলে দিয়েছিল। পরদিন সারাদিন ক্লাসে বসেও বারবার মনে হচ্ছিল শিমু আপার চোখের সেই গভীর দৃষ্টি আর শেষ কথাগুলো আমার মাথা থেকে মুছে যাচ্ছে না। রাতে পড়ার টেবিলে বসেছিলাম, হঠাৎ ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল, শিমু আপা। ফোন ধরতেই তিনি হেসে বললেন, কি করছিস? আমি উত্তর দিলাম, পড়ছি, আগামী সপ্তাহেই পরীক্ষা। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আজও ঘুম আসছে না, তুই কি আবার ছাদে আসবি? আমার বুকের ভেতর হঠাৎ কেমন এক অদ্ভুত আলোড়ন বয়ে গেল। প্রথমে একটু দ্বিধা হচ্ছিল, কিন্তু তার কণ্ঠের টান আমাকে রাজি করিয়ে দিল। ছাদে উঠতেই দেখি তিনি আগেই এসে দাঁড়িয়ে আছেন। কালো শাল জড়িয়ে ঠান্ডা হাওয়ায় চুলগুলো উঠছে। আমাকে দেখে হালকা হেসে বললেন, ভাবছিলাম হয়তো আসবি না। আমি মৃদু হেসে জবাব দিলাম, আপার ডাকে না এসে কি থাকা যায়? আমরা দুজন ছাদের এক কোণে গিয়ে বসলাম। চারপাশ নিস্তব্ধ, মাঝে মাঝে দূরে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছিল। শিমু আপা ধীরে ধীরে তার জীবনের অনেক গল্প খুলে বলতে লাগলেন। কিভাবে ছোটবেলা থেকেই দায়িত্ব তার কাঁধে চাপানো হয়েছিল, কিভাবে কর্মজীবনে লড়াই করে এখানে পৌঁছেছেন, আর সেই সাফল্যের আড়ালেও কিভাবে একা হয়ে পড়েছেন। আমি মন দিয়ে শুনছিলাম, বুঝতে পারছিলাম তার প্রতিটি কথার ভেতর চাপা কষ্ট লুকিয়ে আছে। একসময় তিনি থেমে গিয়ে আমার দিকে তাকালেন, চোখে এক অদ্ভুত কোমলতা। ফাহিম, তুই না থাকলে এসব কথা কাউকে বলতেই পারতাম না। আমি ধীরে উত্তর দিলাম, আপা, আমি তো আছি, আপনি যখন খুশি আমার সঙ্গে শেয়ার করতে পারেন। তিনি হেসে বললেন, তুই খুব অন্যরকম, বয়সে ছোট হলেও মনে হয় অনেক বেশি পরিণত। সেই মুহূর্তে আমাদের মধ্যে এক অদ্ভুত নীরবতা নেমে এলো।
নীরবতা, যার ভেতরে শব্দের থেকেও গভীর কিছু ছিল। ভোরের আলো ফুটতে না ফুটতেই তিনি উঠে দাঁড়ালেন। যাওয়ার আগে কেবল একটিই কথা বললেন, মনে রাখিস, এই সময়গুলো শুধু আমাদের দুজনের, কাউকে জানানো যাবে না। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম, কিন্তু বুঝতে পারছিলাম এ গোপন সান্নিধ্য এখন ধীরে ধীরে এক অচিলা পথে এগোচ্ছে। সেদিনের পর থেকে আমাদের ছাদের আড্ডা প্রায় নিয়মিত হয়ে উঠল। দিনে ক্লাস, বই, পরীক্ষা সবকিছু ঠিকঠাক চললেও রাত নামলেই মনে হতো শিমু আপার ফোনটা এবার কবে বাজবে। এমনই এক রাতে তিনি ফোন দিলেন, কণ্ঠে একরকম কোমল উষ্ণতা। ফাহিম, আজ তোরা পড়া বাদ দে, শুধু আসিস। আমি খানিকটা হাসলাম। আপা, আমার কিন্তু পরীক্ষা আসছে। ওপাশ থেকে হালকা অভিমানী সুর ভেসে এলো, পরীক্ষা তো বারবার আসবে, কিন্তু এ সময়টা বারবার আসবে। কথাটার ভেতরে যেন এক অদ্ভুত টান ছিল। আমি আর কিছু না ভেবে উঠে পড়লাম। ছাদে গিয়ে দেখি তিনি এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছেন, হাতে থার্মোস, গরম দুধ ঠেলে আমার দিকে এগিয়ে দিলেন। আজ তোকে শুধু আমার গল্প শোনাতে চাই। আমরা পাশাপাশি বসে গরম দুধ খেতে খেতে কথা বলতে লাগলাম। তিনি তার জীবনের অনেক না পড়া অধ্যায় খুলে দিলেন। কত স্বপ্ন ভেঙে গিয়েছে, কত পথচলা অসম্পূর্ণ থেকে গেছে। আমি মন দিয়ে শুনছিলাম। একসময় তিনি হঠাৎ থেমে গেলেন। চোখ নামিয়ে নরম গলায় বললেন, তুই বুঝবি কিনা জানি না, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি কারোর কাছে সত্যি সত্যি গুরুত্বপূর্ণ নই। সবাই শুধু দায়িত্ব আর প্রত্যাশার দৃষ্টিতে দেখে। আমি গভীর শ্বাস নিয়ে উত্তর দিলাম, আপা, আমি অন্তত সেভাবে দেখি না। আপনার কথা, আপনার অনুভূতি সবই আমার কাছে গুরুত্বপূর্ণ। তিনি ধীরে ধীরে আমার দিকে তাকালেন, চোখে কৃতজ্ঞতা আর অচেনা এক কোমলতা। সেই দৃষ্টির ভেতরে কিছু ছিল যা আমাকে নিঃশব্দে নাড়া দিল। দূরে হঠাৎ হুইসেল বাজল ট্রেনের, চারপাশে নীরবতাকে ভেঙে, কিন্তু আমাদের ভেতরের নীরবতা যেন আরও গভীর হয়ে উঠল। রাতের শেষ দিকে যাওয়ার আগে তিনি ফিসফিস করে বললেন, ফাহিম, আজ থেকে তুই শুধু আমার বন্ধু না, তুই আমার খুব কাছের একজন। আমি কিছু বলতে পারলাম না, শুধু অনুভব করলাম আমাদের সম্পর্কের বাঁকটা এবার অন্যরকম হয়ে গেল। শিমু আপার বলা কথাগুলো আমার মাথায় সারাদিন ঘুরপাক খাচ্ছিল। তুই আমার খুব কাছের একজন। এই বাক্যটা যেন এক অচেনা আলো এনে দিয়েছিল আমার জীবনে, আবার একই সঙ্গে তৈরি করেছিল একরকম অস্বস্তি। কারণ আমি বুঝতে পারছিলাম এ সম্পর্কটা সাধারণ নয়। সেদিন রাতে আবার ফোন এলো, ফাহিম, জেগে আছো তো? আমি হেসে উত্তর দিলাম, আপার জন্যই তো জেগে আছি। ওপাশ থেকে কয়েক মুহূর্ত নীরবতা, তারপর খুব আস্তে বললেন, তুই কি জানিস, মাঝে মাঝে তোর সঙ্গটা ছাড়া আমার মনে হয় আমি ভেঙে পড়ব। আমি অবাক হলাম। আপা, আপনি এত শক্তিশালী একজন মানুষ, সবাই আপনাকে অনুসরণ করে, আপনি ভাঙবেন কেন? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। বাইরে থেকে যত শক্ত দেখাই, ভেতরে ততটাই দুর্বল আমি। সেই দুর্বলতার সুর শুনে আমার বুকটা হঠাৎ কেমন চেপে এলো। মনে হলো তিনি আমাকে শুধু একজন শ্রোতা নয়, তার জীবনের ভরসা হিসেবেও দেখতে শুরু করেছেন। কিছুক্ষণ চুপচাপ থাকার পর তিনি বললেন, চল, আজ নিচে না, আমার ঘরে বসে একটু গল্প করি, ঠান্ডা বেশি। আমি থমকে গেলাম। এটাই তো সেই অদৃশ্য সীমারেখা যা এতদিন ছাদের নীরবতায় আমাদের নিরাপদ রেখেছিল। মনে হচ্ছিল না বলবো, কিন্তু আবার তার কণ্ঠের ভরসা আমাকে টেনে নিল। ঘরে ঢুকতেই দেখলাম টেবিল ল্যাম্পের নরম আলোয় ঘরটা একেবারে অন্যরকম লাগছে। দেয়ালে বইয়ের তাক আর পাশে রাখা কয়েকটা পুরনো অ্যালবাম। তিনি অ্যালবামগুলো সামনে টেনে আনলেন। দেখ, এ আমার ছোটবেলার ছবি, তখন কত স্বপ্ন ছিল। আমি ছবিগুলো দেখতে লাগলাম, তার হাসি, তার গল্প, সবকিছু একেবারে ভিন্ন এক শিমু আপাকে সামনে নিয়ে এলো। হঠাৎ খেয়াল করলাম তার চোখে জল চিকচিক করছে। ফাহিম, তুই তো আমার সব শুনছিস, তাই বললাম, যদি কখনো আমায় ভুল বুঝিস না। আমি ধীরে বললাম, আমি কখনোই আপনাকে ভুল বুঝব না। আপনি যেমন, ঠিক সেভাবেই আমি আপনাকে মানি। তিনি আমার দিকে তাকালেন, তারপর মাথা নিচু করে নিঃশব্দে বললেন, তুই না থাকলে আমি হয়তো একদিন একেবারেই একা হয়ে যেতাম। আমার ভেতরে অদ্ভুত টানাপড়ন শুরু হল। সম্পর্কটা এখন আর সাধারণ সান্নিধ্যের মধ্যে সীমাবদ্ধ থাকছে না,
যেন ধীরে ধীরে এক অস্বাভাবিক পথে এগোচ্ছে, যেখানে আবেগ, একাকিত্ব আর ভরসার সীমারেখা মিশে যাচ্ছে। সেদিনের পর থেকে আমি আর আগের মতো ছিলাম না। ক্লাসে বসেও মনে হতো শিমু আপার ঘরে সেই নরম আলো, তার চোখের ভেজা দৃষ্টি যেন এখনও আমাকে ঘিরে রেখেছে। মাঝে মাঝে বুকের ভেতর প্রশ্ন উঠত, আমি কি ঠিক করছি, নাকি এমন এক সম্পর্কে জড়িয়ে যাচ্ছি যা শেষটা অজানা? কিন্তু সেই প্রশ্নের উত্তর মেলে না, কারণ রাত নামলেই আবার ফোন বেজে ওঠে। ফাহিম, কথা বলবি? আজ খুব একা লাগছে। আমি যতই পড়ার অজুহাত দিই না কেন, শেষমেশ হেরে যাই তার কণ্ঠের ভরসার কাছে। এক রাতে তিনি হঠাৎ বললেন, তুই কি জানিস, অনেকদিন পর আমি আবার হাসতে শিখেছি, শুধু তোর কারণে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার বুক ভরে উঠল এক অদ্ভুত গর্বে, কিন্তু একই সঙ্গে ভয়ও লাগছিল। যদি এই ভরসা কোনোদিন আমাকে শ্বাসরুদ্ধ করে ফেলে। আমরা নিয়মিত দেখা করতে লাগলাম, কখনো ছাদে, কখনো ঘরে। আলাপচারিতার ভেতর ধীরে ধীরে নতুন এক আবেগ জন্মে নিচ্ছিল, যা বন্ধুত্বের সীমারেখা ছাড়িয়ে যাচ্ছিল। একদিন তিনি আমার দিকে তাকিয়ে নিঃশব্দে বললেন, ফাহিম, তুই কি কখনো ভাবিস আমাদের এই সম্পর্কটা অন্যরা জানলে কি বলবে? আমি থমকে গেলাম। হয়তো ভুল বুঝবে আপা, তিনি দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, কিন্তু আমি তোর সঙ্গ ছাড়া এখন কল্পনাই করতে পারি না। সেই মুহূর্তে আমি বুঝলাম যে সীমারেখা ইতিমধ্যেই ভেঙে গেছে। আমরা দুজনেই জানি এটা স্বাভাবিক নয়, তবু সেই অদৃশ্য টান থেকে কেউই মুক্ত হতে পারছি না। রাতের শেষে তিনি ধীরে আমার হাতের ওপর হাত রেখে বললেন, ফাহিম, প্রতিশ্রুতি দিবি তো যে কিছুই হোক তুই আমাকে একা ছাড়বি না? আমার ভেতর দ্বিধা, ভয়, আবেগ সব মিলেমিশে গিয়েছিল। আমি শুধু মাথা নিলে সম্মতি দিলাম। কিন্তু মন জানত এই প্রতিশ্রুতি একদিন আমাদের দুজনকেই কঠিন পরীক্ষার মুখে ফেলবে। সেই রাতের পর থেকে আমার ভেতর এক অদ্ভুত টানাপড়ন শুরু হল। শিমু আপার দেওয়া প্রতিশ্রুতি আমার বুকের ভেতর ভার হয়ে ঝুলে থাকত। দিনে আমি পড়াশোনা করার চেষ্টা করতাম, ভবিষ্যৎ নিয়ে ভাবতাম, কিন্তু রাতের ফোনের রিংটোন শোলামাত্রই সব ভেঙে পড়ত। আমি জানতাম যে তার একাকিত্ব আমাকেই ভরসা করে বেঁচে আছে, কিন্তু একই সঙ্গে বুঝতে পারছিলাম যে আমাদের সম্পর্কটা ধীরে ধীরে স্বাভাবিকতার সীমানা ছাড়িয়ে যাচ্ছে। এক রাতে আমি সাহস করে বললাম, আপা, আমাদের সম্পর্কটা হয়তো ঠিক পথে যাচ্ছে না, আমি ভয় পাই। তিনি চুপ করে থাকলেন, তারপর নরম গলায় বললেন, তুই ভয় পাচ্ছিস, কিন্তু আমি শুধু চাই তুই পাশে থাকিস। আমার জীবনে অনেক মানুষ এসেছে, কিন্তু কেউ থাকেনি। তুই যদি চলে যাস, আমি আবার ভেঙে পড়ব। তার কণ্ঠের ভেতরে এমন এক অসহায়তা ছিল যা আমায় থামিয়ে দিল, কিন্তু মন জানত কেবল ভরসা হয়ে টিকে থাকা যায় না। একদিন এই ভরসাই হয়তো আমাদের দুজনের জন্য বিষ হয়ে দাঁড়াবে। কয়েকদিন পর আমার পরীক্ষা শুরু হলো। আমি ইচ্ছে করে তার ফোন ধরা কমিয়ে দিলাম। পড়াশোনার অজুহাত দিলেও আসল কারণ ছিল অন্য। আমি চাইছিলাম আমরা দুজনেই একটু দূরে যাই, যাতে এই বাঁধনটা আস্তে আস্তে আলগা হয়। প্রথমে তিনি অভিমান করলেন, কেঁদেও ফেললেন, কিন্তু ধীরে ধীরে ফোন কমতে লাগল। পরীক্ষার শেষ দিন রাতে হঠাৎ একটা মেসেজ এলো, ফাহিম, ধন্যবাদ, তুই আমাকে কিছুদিনের জন্য হলেও বাঁচিয়ে রেখেছিলি। এখন থেকে আমি আবার নিজের ভেতর শক্তি খুঁজে নিতে শিখব। স্ক্রিনের আলোতে মেসেজটা পড়তে পড়তে আমার বুক হালকা হয়ে গেল। হয়তো এটাই সঠিক সমাপ্তি। আমরা দুজনেই জানতাম এ সম্পর্কটা সুন্দর হলেও টেকসই নয়, তাই অচেনা পথে এগোনোর আগে থেমে যাওয়া এটাই ছিল সবচেয়ে বুদ্ধিমানের কাজ। একাকিত্ব মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়, আর সেই ভাঙন সামলাতে গিয়ে অনেক সময় আমরা এমন সম্পর্ক বা ভরসার দিকে এগিয়ে যাই যা স্বাভাবিক নয়। এই গল্পটি শেখায় ভালোবাসা বা সান্নিধ্য শুধু আবেগে নয়, দায়িত্ব আর বাস্তবতার মধ্যেও বিচার করতে হয়। কারোর একাকিত্ব ভরসা দিয়ে দূর করা যায়, তবে সম্পর্কের সীমারেখা অতিক্রম করলে তা দুজনের জীবনকেই জটিল করে তোলে। তাই যেকোনো সম্পর্কে আবেগের পাশাপাশি সীমারেখা, দায়িত্ব আর বাস্তবতা মনে রাখা জরুরি। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।